ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার মন্তব্য শুনতে চাই দুটি বিষয়ে। একটি হচ্ছে যে এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, জুলাই সনদের বিষয়ে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি, সেখানে এম আবদুল্লাহ বলছেন এটা দ্রুত করার জন্য সরকারকে উদার হতে হবে। তাহলে সরকার উদার মানে এখন সরকার উদারতার পরিচয় কিভাবে দেখাতে পারে বলে আপনি মনে করেন? আপনি সরকারের বাইরে আছেন, সরকারের একজন সমর্থক, অনেক ভালো কাজের প্রশংসা করেন, আবার ক্রিটিক্যাল জায়গায় আপনারা বেশ কিছু জায়গায় আপনার সমালোচনা করেন। আমি আপনার কাছে স্পেসিফিকলি শুনতে চাই এই বিষয়ে। আরেকটি কথা যেহেতু এখানে এম আবদুল্লাহ তুলেছেন, সেটাও আমি শুনতে চাইছি। উনি বলছেন যে বিরোধী জোটের অনেকে অংশগ্রহণ করেছে। আমরা সম্প্রতি যে শিক্ষার্থীদের একটি আন্দোলন দেখলাম, যেটাকে আসলে ফুলিয়ে ফাঁপিয়ে, সেখানে কারণ ছিল, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করার মতো একটা বিষয় আমরা দেখলাম। উনি বলছেন যে এখানে নেতাদের কোনো উস্কে দেওয়ার মতো বা নেতাদের সমর্থনের মতো বিষয় ছিল না। আপনার কাছে কি মনে হয়? কিন্তু আমি তো দেখলাম যে নেতারা যে বক্তব্য দিলেন, ফেসবুকে যে স্ট্যাটাস দিলেন, তাতে করে ডেফিনেটলি তারা একটা বার্তা দিয়ে দিলেন যে আন্দোলনে যোগদান করো তাদের কর্মীদেরকে। প্রথম কথা হলো যে এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই গভর্নমেন্টের মধ্যে কিছু অতি বুদ্ধিমান লোক ছিলেন। এই অতি বুদ্ধিমান লোকরা খুব পরিকল্পিতভাবে বাংলাদেশে যাতে রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, এরকম যেখানে যেখানে গিট্টু মারা দরকার সব গিট্টুগুলো তারা মেরে রেখেছেন। জুলাই সনদ এবং গণভোট এই বিষয়টা নিয়ে এমন একটা জট পাকিয়েছে, দেখেন যে জনগণকে এমন পরিস্থিতিতে ফেলেছে যেটা একই সঙ্গে দুই রকমের রায় দিয়েছে, একই সঙ্গে দুইটার ভিন্ন ফল একদম। গণভোটের মধ্যে যেই রকম প্রশ্ন করেছে, যেটা রতন ভাই বললেন, ক্লামজি করে অনেকগুলা বিষয় এনে যেটা হ্যানার মধ্যে ফেললো, সেখানে হ্যাঁ ভোট দিলে হ্যাঁ ভোটের মাধ্যমে তারা বলল উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। হ্যাঁ ভোটে বেশিরভাগ ভোট হওয়ার তো সেটা না। আবার বিএনপি তার ইস্তেহারে বলল যে আমাদের যদি আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে করব না। এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেকগুলা বিষয় আছে। সেখানে আবার জনগণ বিএনপিকে রায় দিয়ে বলল হ্যাঁ ঠিক আছে, তোমাদের পিয়ার পদ্ধতি করার দরকার নাই। তাহলে বিএনপির প্রতিশ্রুতি প্রকাশ্যে নির্বাচনী ইস্তেহারে জেনে জনগণ মেজরিটি দিল, তাদেরকে 2/3 মেজরিটি দিয়ে দিল এবং বলল যে ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা একমত। আবার গণভোটের মধ্যে ওইটা ধরলে আবার দাঁড়ায় যে পিয়ার পদ্ধতিতেই হবে। তার মানে জনগণকে এমন একটা পজিশনে ফেলে দেওয়া হয়েছে, তারা একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়ার মতো পজিশনে পাইল না, খুঁজে পেল না। এইটা ইন্টারিম গভর্নমেন্ট পরিকল্পিত হোক নির্বুদ্ধিত হোক, আমার ধারণা এরা এত বুদ্ধিমান, নির্বুদ্ধিতার জন্য করবে না, খুব পরিকল্পিতভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। তার খেসারত এই পরিবর্তিত অবস্থায় নির্বাচিত সরকারের সময় রাজনৈতিক শক্তিগুলো দিচ্ছে। সুতরাং এইখান থেকে বের হয়ে আসা খুব বেশি সহজ হবে না, এই জন্য যে রাজনীতি একটা কৌশলের খেলা। বলটা যার কোর্টে থাকবে সে তার মতো করে খেলতে চাইবে, এটাই রাজনীতি। এটা শুধু বাংলাদেশ না, এটা তো আপনার কোনো না, ওই চ্যারিটি না যে উদারতা দেখে কাউকে চ্যারিটি করে। এইখানে এই কথা গদবাদা কথা আমরা যারা আলোচনা করি সবসময় বলি এর উদার হওয়া উচিত, এর উদারতা দেখানো উচিত, ড্রাইভিং সিটে থাকলে তার উদার হতে হয়। কেউ হয় না, হওয়ার নজিরও নাই। কিন্তু আলোচনার মাধ্যমে হ্যাঁ আলোচনার মাধ্যমে আপনি কতটা কনভিন্সড করে নিয়ে আসতে পারেন, এটাও কিন্তু দক্ষতা। সরকারকে ওই দক্ষতাটা দেখাতে হবে যে তাদের কৌশলই তারা অবলম্বন করাবে, কিন্তু বিরোধী দলকে যতখানি সম্ভব রাজি করে আনবে। সেটা না করলে কি হয় দেখেন, এই যে প্রসঙ্গটা আনলেন যে শিক্ষার্থীদের আন্দোলন, এইখানে শিক্ষার্থীদের আন্দোলন, এটা সত্য যে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী তাদের সমর্থকদের এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তারা ভুয়া আইডি কার্ড নিয়ে স্কুলের কলেজের ছাত্র না অছাত্র তাদের মধ্যে তাদেরকে পর্যন্ত নামিয়ে দিয়েছে। কিন্তু বিরোধী দল জামায়াত এবং এনসিপির নেতারা এটার প্রতি সমর্থন সূচক এবং উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছেন, তাতে তাদের পজিশনে মনে হয়েছে তাদের ফলোয়াররা তাতে এই আন্দোলনে সম্পৃক্ত হতে একটা উৎসাহ পেয়েছে। এর মাধ্যমে মনে হয়েছে তারা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে আলু ভর্তা খেতে চেয়েছেন। পরে যখন হিসাব মিলিয়ে দেখেছেন যে আমরা যদি এই মুহূর্তেই আলু ভর্তা খেতে চাই তাহলে তো লস হবে,
আমরা তো বিরোধী দলে থেকে এই সরকার টিকলে তো আমরা মোরগ পোলাও খেতে পারি, আমরা এই ঘর পোড়ায় আলু পোড়া দিয়ে আলু ভর্তা খেয়ে লাভ কি? তখন এক পর্যায়ে তারা ফেরত এসেছেন, জাস্ট তারা সরকারকে একটা ধাক্কা দিতে চেয়েছিলেন হয়তো, বা অথবা সরকার তাদের কথা শুনছে না, সংস্কার শুনছে না, এবার বুঝুক, সেরকম একটা বিষয়। কিন্তু এটা রিয়ালিটি। অনেক ওই মোবাইল সাংবাদিকতা হোক, বিভিন্ন লাইভ বা ভার্চুয়াল মিডিয়ায় যে নজির আমরা পেয়েছি, তাতে ওইখানে এমনদের অংশগ্রহণ করা দেখা গেছে তারা বিরোধী দল এবং আওয়ামী লীগ পন্থী, এটা স্পষ্ট হয়েছে। আর বিরোধী দলীয় বিভিন্ন নেতাদের বক্তব্য, তার যে আশ্রয় প্রশ্রয়, উৎসাহ এবং উস্কানি, তার প্রাধান্য বেশি ছিল। সুতরাং এটা তারা করেছে। এর মাধ্যমে সরকারকেও নতুন করে ভাবতে হচ্ছে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হইলে তৃতীয় পক্ষ বা অন্য কেউ করলো, সেই ঘর পোড়ার মধ্যে এরা আলু পোড়া দেওয়ার স্বভাবটা আছে, এটা দিবে। এটা নতুন স্ট্র্যাটেজি হিসেবে সরকার পক্ষকেও ভাবতে হবে। তবে উচিত হবে এই দেশে গণহত্যা করে পালিয়ে যাওয়ার শক্তি, তারা যদি ফেরত আসতে পারে, মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছোট দল হিসেবে, এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের সামনে থাকার কারণে এবং আওয়ামী লীগের সম্পর্কে পজিশন আনার কারণে এনসিপি। কারণ ছোট দল, তাদেরকে ধরা সহজ। দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দল হবে জামায়াত ইসলাম, কারণ তাদের সঙ্গে আওয়ামী লীগের নানান ইস্যুতে বন্ধু থাকলেও শত্রুতাও কম নাই। আওয়ামী লীগ এবং জামায়াতের কথা হইলো বন্ধু তুমি, শত্রু তুমি আমার সাধনা, ওই রকম টাইপের। সে ঐতিহাসিকভাবে দেখবেন আপনি, সেই পাকিস্তান আমলে সে কম্বাইন অপোজিশন পার্টিতে একসঙ্গে থাকা, 86-তে একসঙ্গে নির্বাচনে যাওয়া, 95-96-তে আওয়ামী লীগকে 21 বছর পর ক্ষমতায় আনতে সাহায্য করা, আবার এইবার আওয়ামী লীগ অ্যাবসেন্ট হওয়াতে জামায়াতের যে দ্বিতীয় প্রধান দল হয়ে ওঠা, কিংবা বিভিন্ন সময় বিএনপির সঙ্গে থাকা, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া, অনেক বিষয়ই বলে এটা। ফলে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী ফেরত আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছোট দল হিসেবে এনসিপি, তারপরে ক্ষতিগ্রস্ত হবে জামায়াত ইসলাম, তারপর বিএনপি। কিন্তু তিন শক্তি ক্ষতিগ্রস্ত হবে, আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হবে। ফলে যদি নিজেদের প্রতি, নিজেদের রাজনীতির প্রতি এবং দেশের প্রতি মায়া থাকে, তাহলে এরা নিজেরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুক, বিরোধিতা করুক, প্রতিযোগিতা করুক, একে অপরকে ঘায়েল করার চেষ্টা করুক, কিন্তু এমন পরিস্থিতি যেন কেউ না করে যাতে সুযোগ নিয়ে ফ্যাসিবাদ ফিরে আসার কোন স্কোপ। ওকে।